ইউনূসকে পদত্যাগ করতে হবে, একটা নিরপেক্ষ সরকার করে তার অধীনে নির্বাচন দিতে হবে। যদিও আমি এখনো প্রধানমন্ত্রী, তবুও আমি বলবো জনগণ নির্বাচন চায়, হ্যাঁ নির্বাচন দিতে হবে, একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আলাদাভাবে তৈরি করি, ইউনূসের অধীনে না। কাজে ইলেকশন তারা ফ্রি ফেয়ার ভাবে যাতে করতে পারে তার ব্যবস্থা করা আছে। তো এরপরে এই দাবিটা কি কারণে, কেন? আর আমরা যে পরপর 3 বার ক্ষমতা আসলাম, দেশ তো পিছিয়ে যায়নি, দেশ তো এগিয়ে আছে। প্রকৃতির নির্মম কি আচরণ! তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে শেখ হাসিনা তিনটি নির্বাচন করলো, 14, 18, 24। যেই তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তির কারণেই শেখ হাসিনা মাফিয়া এবং ফ্যাসিস্ট তকমা নিয়ে ক্ষমতা থেকে উৎখাত হলো, পালিয়ে গেল সদল বলে। এখন স্বাধীনতার পরে আওয়ামী লীগের জন্মলগ্নের পরে এই প্রথমবার মতো দলটি বিলুপ্তির পথে, প্রায় কর্মী সমর্থক আছে। কিন্তু আওয়ামী লীগ নামে রাজনীতি করা দলটি নিষিদ্ধ হয়েছে নির্বাচনের আগ পর্যন্ত। আমি জানি না বিচার প্রক্রিয়ায় তাদের আদৌ নিষিদ্ধ হবে কিনা, তো সেটা ভিন্ন বিতর্ক। সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার জন্য যারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের সব নোংরা উদাহরণটুকু ঢেলে রেখেছে, যার নেতৃত্বে সেই শেখ হাসিনা আবার তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বক্তব্য দিচ্ছেন, বলছেন ইউনূসকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে, তাহলেই নাকি তারা নির্বাচনের ব্যাপারে চিন্তা করবেন। আমি শেখ হাসিনার বক্তব্য প্রচারে খুব একটা উৎসাহী নই। আবার গণমাধ্যমে তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে। আমি যেহেতু গণমাধ্যম না, ইউটিউবে প্ল্যাটফর্ম, স্বাধীন প্ল্যাটফর্মের কথা বলি, আমার এই নিষেধাজ্ঞা মানতে হবে এমন কোনো কথা নাই, এবং প্রাসঙ্গিক বলেই আলোচনাটা করছি এবং তার বক্তব্য শোনালাম। যে তিনি বলছেন, যেখানে অবিশ্বাস্যভাবে তিনি বলছেন যদিও আমি প্রধানমন্ত্রী, তবুও আমি দেশের স্বার্থে চাই যে না, নতুন একটি তত্ত্বাবধায়ক সরকার হোক। এখন তিনি প্রধানমন্ত্রী নিজেকে দাবি করছেন কোন হিসেবে? তিনি তো প্রধানমন্ত্রীর দাবি করে এই দেশে তার সরকার পুনর্বহাল রাখা, তার সরকারের পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য কোনো ডাক দিচ্ছেন না। মনে হচ্ছে যে ঠিক আছে প্রধানমন্ত্রী ছিলাম, কিন্তু এখন যেহেতু নেই, তবু আমি প্রধানমন্ত্রী, ভাবখানা এরকম। এখন আওয়ামী লীগের যেসব কর্মী সমর্থক আছেন, আমরা বক্তব্য শুনেন, আপনারা আবার গালাগালি শুরু করেন না। আমি বাস্তবতা রেখে আলোচনা করি এবং প্রকৃতির যে নির্মম পরিহাস সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি। কেন তুলে ধরার চেষ্টা করছি? কেননা এই তত্ত্বাবধায়ক সরকার যদি ব্যবস্থা বাংলাদেশে থাকতো, তাহলে শেখ হাসিনাকে তিনটি নির্বাচন মাফিয়াতন্ত্রে কামে করা হতো না, রাতের বেলায় ভোট ডাকাতি করা লাগতো না, ডামি ইলেকশন করা লাগতো না, বিএনপি বিহীন নির্বাচন করা লাগতো না, আজকে তাকে পালিয়েও যেতে হতো না, বাংলাদেশে তার রাজনীতি থাকতো, বাংলাদেশে তারা দাপটের সাথে রাজনীতি করতে পারতেন এতদিন। সেই কাজটি শেখ হাসিনার একক পরিকল্পনায়, একক মাস্টার মাইন্ডে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়। কার মাধ্যমে? বিচারপতি খায়রুল হককে দিয়ে তিনি আদালতের যে এটাকে কি বলে, রায় তার পক্ষে নিয়েছিলেন। সেই পক্ষে নেওয়ার প্রেক্ষিতে সংসদে যখন, যেহেতু তাদের 2008 সালের ইলেকশনের পরে তাদের মেজরিটি ছিল, সেই মেজরিটির জোরে 2011 সালে তারা কি করলেন? তারা জোর করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলেন। আমি যদি মুখে বলে থাকি, এগুলো মুখে বলা না, তো এগুলো বারবার মনে করিয়ে দেওয়া দরকার কিভাবে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিলেন সে সময়। দেখুন, 2008 সালের নির্বাচন বিতর্কিত, প্রশ্নবিদ্ধ, অনেক কিছু ঠিক আছে, কিন্তু এটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছিল, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছিল, এবং সেই নির্বাচনে যেভাবেই হোক আওয়ামী লীগ ক্ষমতা এসেছে। সেই নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া প্রশ্নে বিএনপির বিরোধিতা ছিল, দ্বিচারিতা ছিল, কিন্তু তারা ইলেকশনে এসেছিল, সকল দলমত মিলে একটা নির্বাচন হয়েছিল। এরপরে আমরা কি দেখলাম? 2011 সালে বিচারপতি খায়রুল হককে দিয়ে সংসদের পঞ্চদশ সংশোধনী, তারা সংবিধানের বাতিলের একটা উদ্যোগ নেয়। যেই পঞ্চদশ সংশোধনীতেই বাতিল করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার যে নির্বাচনের পরে 90 দিন আগে রাষ্ট্র ক্ষমতায় যেই দল থাকে ক্ষমতায়, সেই দল পদত্যাগ করবে, একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, যারা নির্বাচনকালীন সরকার পরিচালনা করবে। সেই নির্বাচনকালীন সরকার একটি নির্বাচন দিবে, এর মধ্যে দিয়ে আবার একটি নির্বাচিত সরকার পার্লামেন্টারি সিস্টেমে প্রবেশ করবে। এটি ছিল 90-এর যে আন্দোলন ছিল, 96 সালে সেই তত্ত্বাবধায়ক সরকার পক্ষে আন্দোলন ছিল, যেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়ন করার জন্য বিএনপি তখন একটা নির্বাচন দিয়েছিল। মাত্র 15 দিন মনে হয় তারা ক্ষমতায় ছিল, 15 দিন না, তারও কম সময় সম্ভবত, আমি সঠিক হিসাব মনে করতে পারছি না। তো সেই জাতীয় সংসদে পাশকৃত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যার বিধিবিধান সবকিছুকে বাতিল করার জন্য 2011 সালে কাকে দিয়ে রায় দেয় শেখ হাসিনা? রায়টা নেয় তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হক। বিচারপতি খায়রুল হক সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন। বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার জন্য যদি গুটি কয়েক মানুষের
অভিযোগের তীর থেকে থাকে বিচারপতি খায়রুল হক অন্যতম। কিন্তু বিচারপতি খায়রুল হকের ঘাড়ে সমস্ত দোষ দেওয়ার আগ দিয়ে আমাদের এটাও বিবেচনা করতে হবে যে তিনি যে রায় দিয়েছিলেন সেই রায়টা পরে এটাকে কি বলে খণ্ডিত রায়টা সংসদের যারা তৎকালীন প্রধান ছিলেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নেতৃত্বে অল্প একটি কথাকে নিয়েই তারা পুরো সংসদের অধিবেশন দেখে সেটাকে বাতিল করে দিয়েছিলেন। সে কারণে আমি এটা রেফারেন্স সহ 2-3টা বক্তব্য পড়বো, এরপর আমি আমার আলোচনা শেষ করব। প্রথম হলো গত বছর একটি কলাম ছাপে, সেটা হলো যে পঞ্চদশ সংশোধনী ছিল শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের ভিত্তি, এই শিরোনাম। এখানে লেখক মঞ্জুরুল ইসলাম একদম স্পষ্ট ডেটা নিয়ে লিখেছেন যে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছিল। সেখানে আমি একটু পড়ে শোনাই। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার বছরখানেক পর 2010 সালের 1 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জিয়াউর রহমানের আমলে করা পঞ্চদশ সংশোধনীকে অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করে। এরপরই সংবিধান সংশোধনের তোড়জোড় শুরু করা হয়। অবস্থা দৃষ্টে মনে হয়েছিল সামরিক শাসনামলে সংবিধানে যেসব পরিবর্তন আনা হয়েছিল সেগুলো সংশোধনের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ এমন একটা উদ্যোগ নিয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে তেমন ইঙ্গিত ছিল। সংবিধান সংশোধনের জন্য 2010 সালের 21 জুলাই 15 সদস্যের একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হয়। প্রধান বিরোধী দল বিএনপির কাছে কমিটির জন্য নাম চাওয়া হলেও তারা এতে সাড়া দেয়নি। তাই সর্বদলীয় বলা হলেও কমিটির সব সদস্যই ছিলেন মূলত আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের। তৎকালীন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ছিলেন কমিটির চেয়ারপারসন। কো চেয়ারপারসন ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। 2011 সালের 5 জুন পর্যন্ত কমিটির সদস্যরা নিজেদের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি ও নানা শ্রেণী পেশার ব্যক্তিবর্গের সাথে বৈঠক করেন। এই বৈঠকের গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয় ছিল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। বৈঠকে অংশগ্রহণকারী ব্যক্তির বেশিরভাগই কিছু সংস্কার সহ তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখার পক্ষে মত দিয়েছিলেন। 2011 সালের 27 এপ্রিল কমিটির 20তম সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দল বিশেষ সংসদীয় কমিটির সভায় অংশ নেয় এবং সভায় তৎকালীন প্রধানমন্ত্রী 3 মাসের সময়সীমা বেঁধে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রেখেই সংবিধান সংশোধনের প্রস্তাব দেন। সপ্তাহ দুয়েক পর 10 মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংখ্যাগরিষ্ঠ বিচারপতি এক সংক্ষিপ্ত আদেশে ত্রয়োদশ সংশোধনী বা তত্ত্বাবধায়ক সরকারকে অসাংবিধানিক ঘোষণা করেন। তবে ক্রান্তিকালীন ব্যবস্থা হিসেবে রাষ্ট্র ও জনগণের নিরাপত্তার খাতিরে পরবর্তী 2টি জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে এমন কথাও বলেন। খেয়াল করবেন কথাটা। সপ্তাহ দুয়েক পরে 10 মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংখ্যাগরিষ্ঠ বিচারপতি এক সংক্ষিপ্ত আদেশে ত্রয়োদশ সংশোধনী অথবা তত্ত্বাবধায়ক সরকার অসাংবিধানিক ঘোষণা করেন। তবে ক্রান্তিকালীন ব্যবস্থা হিসেবে রাষ্ট্র ও জনগণের নিরাপত্তার খাতিরে পরবর্তী 2টিও জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে এমন কথাও বলেন। আদালতের এই রায়ের পরেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রেখে বিশেষ কমিটি সর্বসম্মতভাবে একটি সুপারিশ করে। অর্থাৎ এই লেখা থেকে কি স্পষ্ট হয় সেটা হলো যে বিচারপতি খায়রুল হকের যেই আদেশ, সেই আদেশে বলা হয়েছিল যে না, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দীর্ঘমেয়াদী কোনো ব্যবস্থা হতে পারে না। তবে ক্রান্তিকালীন অবস্থা বিবেচনা করে পরপর আগামী 2টি সংসদ নির্বাচন অর্থাৎ 2014 এবং 2018 এই 2টি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। এরপরে আস্তে আস্তে এটা বিলুপ্তির পথ খুঁজতে হবে। এইটি ছিল আদালতের তখনকার নির্দেশনা। কিন্তু ওই যে বলা আছে যে বিচারের রায়ে প্রথমবার বলা হয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকারের ধারণাটা একটু অসাংবিধানিক ধারণা, অর্থাৎ নির্বাচিত সরকারের ক্ষমতার মেয়াদ পূর্ণ করে তারপর অনির্বাচিতদের কাছে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করবে এবং সেই সময়ে রাষ্ট্রের অন্যান্য অপরাপর যেসব নিয়ম কানুন আছে সেগুলোকে তারা কাটাছাড়া করার সুযোগ পাবে। এটা হতে দেওয়া যাবে না। এই জন্য এটা অসাংবিধানিক আখ্যা দিয়ে আদালতের যে রায় দেওয়া হয়েছিল। কিন্তু বলা হয়েছিল পর্যবেক্ষণে পরপর আগামী 2টি নির্বাচন যেন তত্ত্বাবধায়ক সরকারে হয়। সংসদে পার্লামেন্টে কি করলো শেখ হাসিনা? তারা পার্লামেন্টে দেখে ওই যে রায় হলো, খায়রুল রায় দিল যে না, এটি সংবিধানের সাথে সাংঘর্ষিক। তিনি বললেন তত্ত্বাবধায়ক সরকার অসাংবিধানিক, এটা বাতিল হয়ে যাক। এখন বাতিল হওয়ার প্রেক্ষিতে তারা কি হলো, এই শেখ হাসিনার অধীনে নির্বাচন যেটি 2014, 2018 এবং 2024, যে 3টি নির্বাচন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে, মাফিয়া বানিয়েছে, একদলীয় নির্বাচন বানিয়েছে। এখন এই যে আদালতের পর্যবেক্ষণ, সেইখানে আদালতের রায়ের পরেও এটি যেহেতু স্পর্শকাতর বিষয় ছিল, সেই স্পর্শকাতর বিষয়ে আদালত রায় দেওয়ার পরেও আদালত তার বন্ধুদের দেখেছিল। এটিকে বলে অ্যামিকাস কিউরি। অ্যামিকাস কিউরির যারা সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ শিক্ষিত আইনজীবী, তাদের মধ্যে অনেকের নামই ছিল
সেই সব নামগুলো যারা ছিল 7 জন না 9 জন ছিল, এর মধ্যে 8 জনই তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে বলেছিল যে না, দেশের এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ত্রয়োদশ সংশোধনী এটি বাতিল করা ঠিক হবে না। একজন মাত্র বলেছিল যে না, ঠিক আছে, এটি অসাংবিধানিক। আদালতের বন্ধু যারা বিজ্ঞ আইনজীবী তারা সকলেই একদিকে রায় দিল, কিন্তু শেখ হাসিনা তার নিজের একক প্রচেষ্টায় এটি বাতিল করলেন। বিচারপতি এম এ মতিন, আমাদের মনজির আল মতিন প্রীতম আপনারা চিনেন, জুলাই আন্দোলনের সম্মুখযোদ্ধা আইনজীবী, তার বাবা জাস্টিস এম এ মতিনের একটি বক্তব্য আমি এ সংক্রান্ত, যে অ্যামিকাস কিউরি সংক্রান্ত বক্তব্য আমি শোনাচ্ছি। অ্যামিকাস কিউরির মতো এক্সপার্টদেরকে ডাকা হলো। এদের মধ্যে রিটায়ার্ড চিফ জাস্টিস ছিলেন অনেক, তারপরে সিনিয়র লয়ার ছিলেন, এমনি প্রফেসর ছিলেন, সবাইকে ডাকা হলো এবং বিভিন্ন পার্টির যে নেতাদেরকে ডাকা হলো এবং এরা ইউনানিমাসলি তারা বললেন যে না, এই সিস্টেমটাকে রাখতে হবে, এই যে কেয়ারটেকার গভর্নমেন্টকে সিস্টেমটাকে রাখতে হবে। কিন্তু এর এই যে ডিসিশন যখন হলো তার অনলি থার্ড ডেতে প্রাইম মিনিস্টার, যিনি লিডার অফ দি হাউস, উনি বললেন যে না, এটা মানা যাবে না, এটা যেহেতু এটা কি ইয়ে হয়ে গেছে, কোর্টের একটা অর্ডার হয়েছে, শর্ট অর্ডার হোক আর যাই হোক, উনি এটাকে তোয়াক্কা না করে উনি বলছেন না, এটা পাল্টাই দিলাম। এবং দ্যাট ইজ 15th অ্যামেন্ডমেন্ট, যেটাকে আপনার ইয়ে দিয়ে দিল, যেটা আপনার ক্যারিয়ার গভর্নমেন্টটা এবলিশ করে দেওয়া হলো। তো এই ছাড়াও তো আরো অনেক প্রমাণ আছে শেখ হাসিনা নিজে কিভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কবর রচনা করেছিলেন। যেমন ওয়াজেদ আবরিকের সাথে একটা সাক্ষাৎকারে যখন তিনি এসেছিলেন ক্ষমতায় থাকতে এই 2024 সালের নির্বাচনের আগ দিয়ে, সেখানে ওয়াজেদ আবরিকের সাংবাদিক প্রশ্ন করেছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনি বিএনপি চাচ্ছে নির্বাচনের জন্য, আপনারা এটাতে রাজি হবেন কিনা। সে স্পষ্টই বলছে যে না, এটা বাতিল হয়ে গেছে, অসাংবিধানিক, এই ব্যবস্থায় ফেরার কোনো সুযোগ নেই। আইনের মাধ্যমে ইলেকশন কমিশন কনস্টিটিউট হচ্ছে, কাজে ইলেকশন তারা ফ্রি ফেয়ারভাবে যাতে করতে পারে তার ব্যবস্থা করা আছে। তো এরপরে এই দাবিটা কি কারণে, কেন? আর আমরা যে পরপর 3 বার ক্ষমতা আসলাম, দেশ তো পিছিয়ে যায়নি, দেশ তো এগিয়ে গেছে। আমাদের গণতান্ত্রিক ধারাটার জন্য সুরক্ষিত থাকে যে কেউ যদি এভাবে ক্ষমতা দখল করে হত্যা, ষড়যন্ত্রের মধ্য দিয়ে, তাহলে সেটা তার জন্য শাস্তিযোগ্য অপরাধ হবে এবং তার বিচার হবে এবং প্রয়োজনে ক্যাপিটাল পানিশমেন্ট হবে। এ নিয়ে দলের অভ্যন্তরের অনেক আইনমন্ত্রী এবং ওবায়দুল কাদেররা একাধিক বক্তব্য রাখছেন। তো যাই হোক, আজকে আমি নিয়তের কি নির্মম পরিহাস এইটি আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে একটাই, ভোটের মাঠে, সেটা হলো যে আওয়ামী লীগ চাচ্ছে নির্বাচনে অংশ নিতে, কি নির্মম পরিহাস, কিন্তু তাকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কেউ সাধছে না, কি নির্মম পরিহাস। 2014 সালে শেখ হাসিনা জানতো যদি ওই নির্বাচনে কোনোভাবে বিএনপি আসে তাহলে তার সরকার গঠন করা অসম্ভব। কেননা 2008 থেকে 13 এই সময়টার, এই নির্বাচনকালীন, এই সরকার পরিচালনাকালীন এই সময়টাতে শেখ হাসিনার দুঃশাসন অপশাসনে মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছিল এবং তারা বিকল্প খুঁজতেছিল। শেখ হাসিনা জানতো যদি কোনোভাবে বিএনপি নির্বাচনে আসে তাহলে তার সরকারের স্থায়িত্ব নেই, তিনি পরাজিত হবেন। তাই বিএনপিকে যে কোনোভাবে নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখার জন্য তিনি হেন কোনো কাজ নাই করেননি। সর্বশেষ তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন। তো এরপরে 2টি নির্বাচন হয়েছে। 2018-তে যখন বিএনপি আসলো, দলের নিবন্ধন বাতিল হয়ে যাবে এই শঙ্কায় তাদেরকে মাঠেই নামতে দেওয়া হয়নি নির্বাচনের প্রচারণার জন্য। আর 2024 সালে তো আপনারা দেখেছেন কিভাবে ডামি ইলেকশন হলো, কেউ নির্বাচনে অংশগ্রহণ করলো না বলে। আজকে যদি 2024 সালের নির্বাচনটাও যদি শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দিতেন, তাহলে কি শেখ হাসিনাকে আজকে পালাতে হতো? আওয়ামী লীগকে কি দলবল নিয়ে পালিয়ে যাওয়া লাগতো? আওয়ামী লীগের রাজনীতি কি এইভাবে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যেত? আমি একটি আলোচনা করেছিলাম 2024 সালের নির্বাচনের আগ দিয়ে, যে সেফ এক্সিট না গণ অভ্যুত্থান। সেফ এক্সিট বলতে যদি নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে কারোর পতন হয় তাহলে সেটা সেফ এক্সিট, তার রাজনীতি করার থাকে, গ্রাউন্ড থাকে, ভিত্তি থাকে। কিন্তু গণ অভ্যুত্থানে পতন হলে তার রাজনীতি করার ভিত্তি থাকে না, তার ফিরে আসার পথ রুদ্ধ হয়ে যায়। শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই তিনি বিতাড়িত, তার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার পথ খুঁজছেন। তিনি পথ খুঁজতে যেয়ে তিনি এখন বলছেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে তিনি নির্বাচনে যাবেন, তার দল নির্বাচনে যাবে। অথচ বাংলাদেশের মানুষ কিংবা বাংলাদেশের সরকার কেউই শেখ হাসিনাকে বলছে না যে তোমরা নির্বাচনে আসো, তোমাদের না হলে নির্বাচন অপূর্ণ থেকে যাবে। সর্বশেষ জাতিসংঘ বলছে যে নির্বাচনে যদি দল হিসেবে আওয়ামী লীগ অংশগ্রহণ না করে
তবু তার কর্মী সমর্থকরা তো অংশগ্রহণ করবে, সুতরাং এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না। বোঝাই যাচ্ছে যে নির্বাচন প্রক্রিয়ায় ফেরার জন্য আওয়ামী লীগ পথ খুঁজছে। সেই পথ বাংলাদেশের এই যে বর্তমান সরকার যারা আছে তারা দেবেন কিনা আমি জানি না, কিন্তু শেখ হাসিনা বুঝেছেন এটি যে যেই কবর শেখ হাসিনা খুঁড়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে তিনি হয়তো 3টা টার্ম সরকার পরিচালনা করেছেন, কিন্তু তার দলের জন্য বাংলাদেশের মানুষের যারা মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের প্রতি ঈমান রেখেছিল তাদের সবার জন্য একটা কবর খুঁড়েছিল শেখ হাসিনা। সেই কবরে এখন নিজেই পড়ে যেয়ে তিনি ওঠার চেষ্টা করে বলছেন যে যদিও আমি প্রধানমন্ত্রী তবুও ইউনূসের অধীনে নির্বাচন হবে না, তত্ত্বাবধায়ক সরকার হলে নির্বাচন আমরা আসব। শেখ হাসিনা কেন নির্বাচনে আসতে চাইছেন আমার বোধগম্য নয়। ওই যে যুক্তি 2014 সালের বিএনপি যদি নির্বাচনে যাইতো তাহলে আওয়ামী লীগ সরকার হয়তো এতদিন কন্টিনিউ করতে পারত না। 2014 সালেই তাদের যবনোপেকাত হতো। শেখ হাসিনা ওই রাজনীতিটা বুঝেছেন বলেই তিনি এই যে অভ্যুত্থানের পরপরই যে নির্বাচনের প্রস্তুতি চলছে সেখানে তার দলকে বিরত রাখতে বলছে না, চেষ্টা করছেন কিভাবে তার দল হিসেবে নির্বাচনে অংশ নিতে পারেন, যেন 2014 সালে যেই ভুল করেছিল বিএনপি এইবার যেন তাদের সেই ভুল না করতে হয়, তারা যেন কামব্যাক করার সুযোগ পায়। আমি জানি না কি হবে ভবিষ্যতে, কিন্তু সিচুয়েশন বলে তাদেরকে নির্বাচনে আসার জন্য কেউই কথা বলছে না, অন্তত শেখ হাসিনা এবং জয়ের নেতৃত্বে আওয়ামী লীগকে। রিফাইন্ড আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগ মতাদর্শের জন্য অন্য প্ল্যাটফর্ম যদি কেউ করে, তারা যদি নির্বাচন করে সেটা ভিন্ন বিষয়। আমি জানি না কি হবে ভবিষ্যতে। আপাতত তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে নিয়তের নির্মম পরিহাস সেটি নিয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে শেখ হাসিনা কিভাবে চাইছেন 2025-26 সালের নির্বাচনে তার দলকে অন্তর্ভুক্ত করতে।